Hello everyone, my name is Aditi and I welcome you all to my channel adisteaching where you learn English easily with me. Well, আজকের এই ক্লাসটার জন্য হয়তো তোমরা অনেকেই অনেক দিন ধরে অপেক্ষা করছো বিকজ আজকের এই ক্লাসে আমরা এরকম কিছু ফ্রেজেস শিখতে চলেছি যেগুলো আমাদের প্রত্যেক দিনকার লাইফে ব্যবহার হয়। ফ্রেজেস তো প্রচুর রয়েছে, কিন্তু আমি কয়েকটা ফ্রেজ জট ডাউন করেছি যেগুলো আমি ফিল করেছি যে আমার প্রত্যেক দিন ব্যবহার হচ্ছে এবং আমার মনে হলো যে এই ফ্রেজেসগুলো তোমাদের সাথে শেয়ার করি বিকজ দিস ফ্রেজেস আর গোয়িং টু বি ভেরি হেল্পফুল ফর অল অফ ইউ। সো আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা পুরো এন্ড অব্দি দেখো আর কমেন্ট সেকশনে লিখে আমাকে অতি অবশ্যই জানিও যে আজকের এই ক্লাসটা তোমাদের কিরকম লাগলো। নতুন কোনো ফ্রেজ যদি আজকে শিখে থাকো অতি অবশ্যই সেগুলো দিয়ে সেন্টেন্স বানানোর চেষ্টা করবে, কনভারসেশনে ব্যবহার করবে, অ্যান্ড আই ক্যান বেট দ্যাট দিস ভিডিও ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং ফর অল অফ ইউ। লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ফ্রেজ টুডে। আচ্ছা, দেখবে আমরা অনেক সময় কথা বলি যে আমি অল্পের জন্য বেঁচে গিয়েছিলাম। এই যে অল্পের জন্য বেঁচে যাওয়া, এটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ন্যারো এস্কেপ। ন্যারো এস্কেপ মিনস সেভড ক্লোজলি। যেরকম আমি যদি বলি আমরা অল্পের জন্য বেঁচে গেছিলাম, এটাকে ইংলিশে বলবো we had a narrow escape. Let's go ahead with phrase 2. Now and then. নাও অ্যান্ড দেন মানে হচ্ছে মাঝে মধ্যে। যে কাজটা তুমি মাঝে মধ্যেই করে থাকো সেই ক্ষেত্রে তুমি নাও অ্যান্ড দেনের ব্যবহার করতে পারবে সামটাইমস না বলে। সো নাও অ্যান্ড দেন মানেই হচ্ছে সামটাইমস। যেরকম আমি যদি বলি আমি তাদের বাড়িতে মাঝে মধ্যেই যাই, আই ভিজিট দেয়ার হাউস নাও অ্যান্ড দেন। আই ভিজিট দেয়ার হাউস নাও অ্যান্ড দেন। নেক্সট ফ্রেজ, অফ নো অ্যাভেল। অফ নো অ্যাভেল মানে হচ্ছে কোনো কাজের নয়, অকাজের। অনেক সময় আমরা স্টুডেন্টসদের বলি যে তুমি যে এক্সকিউজগুলো দিচ্ছ এগুলো কোনো কাজে আসবে না, অর্থাৎ তোমার এক্সকিউজগুলো অকাজের। এটাকে ইংলিশে কিভাবে বলা যায়? Your excuses are of no avail. That means তুমি যে এক্সকিউজগুলো দিচ্ছ এগুলো অকাজের। তো যে কোনো কাউকে যদি আমি বলি এটা অকাজের জিনিস, ইটস অফ নো অ্যাভেল, এরকম ভাবে আমরা বলতেই পারি। অফ নো অ্যাভেলকে আর কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায় তোমরা চেষ্টা করো সেন্টেন্সগুলো লেখার, কমেন্ট সেকশনে লিখে অতি অবশ্যই জানিও। পরের ফ্রেজটা দেখো, যেই জিনিসটা হ্রাসমান সেই জিনিসটার ক্ষেত্রে আমরা যে ফ্রেজটা ব্যবহার করি সেটা হচ্ছে অন দ্য ওয়েন। অন দ্য ওয়েন মানে হচ্ছে ডিক্রিজিং বা ডিক্লাইনিং। যেরকম দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোম্পানির রেপুটেশনটা এখন ডুবে যাচ্ছে, অর্থাৎ কোম্পানির রেপুটেশনটা এখন হ্রাসমান। এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? দ্য রেপুটেশন অফ দ্য কোম্পানি ইজ অন দ্য ওয়েন নাও। The reputation of the company is on the wane now. বোঝা গেছে অন দ্য ওয়েনের ব্যবহার? পরের ফ্রেজটা দেখি, leave no stone unturned. ওয়েল, এই ফ্রেজটা কখন ব্যবহার হয় বলছি, যখন আমরা আমাদের সমস্ত এফর্ট দিয়ে কোনো কিছু করার চেষ্টা করি এবং কোনো খামতি রাখি না। যেরকম ধরো আমি যদি বলি যে ডাক্তারটি ছোট বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য সব রকম চেষ্টা করেছে, কোনো খামতি রাখেনি, তো তখন আমরা বলবো দ্য ডক্টর লেফট নো স্টোন আনটার্নড টু সেভ দ্য স্মল চাইল্ড। দ্য নেক্সট ফ্রেজ, রাউন্ড দ্য ক্লক। রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে 24/7। যেরকম ধরে না আমি যদি বলি যে ওষুধের দোকানটা সবসময় খোলা থাকে, দ্য ফার্মেসি ইজ ওপেন রাউন্ড দ্য ক্লক। দ্যাট মিনস সবসময় 24 ঘন্টা খোলা থাকে। বা ধরো আমি বলছি এটিএমটা সবসময় খোলা থাকে, দ্য এটিএম ইজ ওপেন রাউন্ড দ্য ক্লক। সো রাউন্ড দ্য ক্লক মানে হচ্ছে 24/7, সবসময় বোঝানোর জন্য আমরা রাউন্ড দ্য ক্লকের ব্যবহার করি। পরেরটা দেখি, উইল অ্যান্ড ও। উইল অ্যান্ড ও মানে কি? মানে হচ্ছে সুখে এবং দুঃখে। আমরা কথায় বলি যে একজন সত্যিকারের বন্ধু কিন্তু সব সময় আমাদের সুখে এবং দুঃখে আমাদের সাথে থাকবে। তো সুখে দুঃখে কথাটার জন্য, এই ফ্রেজটার জন্য আমরা ব্যবহার করব উইল অ্যান্ড ও। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো? A real friend will always stand by your side in will and woe. So will and woe মানে হচ্ছে সুখে এবং দুঃখে, বা আমরা বলতে পারি সাফল্যে বা পতনে। পরেরটা দেখি, হার্ড অ্যান্ড ফাস্ট। হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে রিজিড, তার মানে হচ্ছে বাধা ধরা। আমরা অনেক সময় বলি যে এই কাজে কোনো বাধা ধরা নিয়ম নেই বা এই বিষয়ে কোনো বাধা ধরা নিয়ম নেই। এটাকে ইংলিশে কিভাবে বলতে পারি? There's no hard and fast rule in this matter. There's no hard and fast rule in this matter. তো
এত অবধি যদি তোমরা ভিডিওটা কন্টিনিউ করো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা প্রত্যেকটা ফ্রেজেস যেগুলো শিখছি এগুলো কিন্তু আমরা প্রায় প্রত্যেকদিন কথায় ব্যবহার করি, এবং এই কথাগুলো যখন আসে তখন মনে হয় ম্যাম এটা কি হবে, ম্যাম এটা কিভাবে বলবো। সো দ্যাটস ওয়াই দিস সেন্টেন্সেস অর দোজ ফ্রেজেস আর গোয়িং টু হেল্প ইউ অল লট। পরের ফ্রেজটা দেখি, আর যারা এখন অব্দি ভিডিওটা দেখছে তাদেরকে রিকোয়েস্ট করবো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে যারা করনি, আর হ্যাঁ কমেন্ট সেকশনে লিখে জানিও কিরকম লাগছে। পরের ফ্রেজটা দেখো, নট ইন মাই বুক। নট ইন মাই বুক মানে হচ্ছে আমার মতে নয় বা যেটা আমি ভাবি না, নট ইন মাই ওপিনিয়ন। ঠিক আছে, যেরকম ধরে নাও কেউ এসে আজকে হয়তো আমাকে বললো প্লেইং ভিডিও গেম ইজ হার্মলেস, মানে ভিডিও গেম খেলে কোনো ক্ষতি হয় না। তো আমি যদি বলার চেষ্টা করি আমার মতে একদমই সেটা নয়, বা আমি তো একদমই এটা মনে করি না, আমি তাহলে কিভাবে বলবো? নট ইন মাই বুক। সিম্পলি আমি এভাবে আনসার দিতে পারি, নট ইন মাই বুক। সো নট ইন মাই বুক মানে হচ্ছে যেটা আমি মনে করি না, which is not in my opinion. ফাইন, পরেরটা দেখি, ইটস অন মি। ইটস অন মি মানে হচ্ছে আমি দায়ী বা আমি রেসপন্সিবল। যেরকম আমি যদি বলি ওকে বকো না, ভুলটা আমার, তাহলে এভাবে বলতে পারি, ডোন্ট স্কোল্ড হিম, ইটস অন মি, মানে ওকে বকো না, ভুলটা আমার, আই অ্যাম রেসপন্সিবল। ইটস অন মি এর ব্যবহার আমরা আরেক জায়গাতেও দেখি, যেরকম যদি রেস্টুরেন্টে যাই, আমার বন্ধু যেটা খেয়েছে সেটার টাকা হয়তো দিতে যাচ্ছে, আমি তাকে বললাম প্লিজ স্টপ, ইটস অন মি, তার মানে হচ্ছে আই উইল পে দ্য বিল। আই উইল পে দ্য বিলের জায়গাতেও আমরা ইটস অন মি এর ব্যবহার করতে পারি, সিম্পলি বলবো ইটস অন মি। পরেরটা দেখি, স্লিপ অন ইট। স্লিপ অন ইট, ইটস আ ভেরি কুল ফ্রেজ। তো আমি ফার্স্টে এই ফ্রেজটার মানে বুঝতাম না, পরে বুঝেছি, প্রায় অনেকগুলো ওয়েব সিরিজে এটার ব্যবহার দেখেছিলাম। তো স্লিপ অন ইট মানে হচ্ছে ধরে নাও কেউ তোমাকে কিছু বললো, কোনো একটা ডিসিশন নেওয়ার কথা বললো, এবং তুমি হয়তো সেই ডিসিশনটা নিতে একটু সময় নেবে, তো তুমি বলতে পারো আই থিঙ্ক আইল স্লিপ অন ইট। তার মানে হচ্ছে আমার মনে হয় এই ডিসিশনটা নিতে আমার একটু সময় লাগবে, রাইট? সো স্লিপ অন ইট মানে হচ্ছে কোনো ডিসিশন নিতে ডিলে করা বা ওয়েট করা। ফাইন, যেরকম যদি আমি বলি তোমাকে এখনই উত্তরটা দিতে হবে না, তুমি ভাবতে পারো এবং আমাকে কালকের মধ্যে জানাতে পারো, এইভাবে বলবো, ইউ ডোন্ট নিড টু আনসার ইট রাইট অ্যাওয়ে, ইউ ক্যান স্লিপ অন ইট অ্যান্ড লেট মি নো বাই টুমরো। তার মানে হচ্ছে তুমি সময় নিতে পারো ভাবার জন্য এবং আমাকে কালকের মধ্যে জানাতে পারো। ফাইন, পরেরটা দেখি, প্লে ইট বাই ইয়ার। প্লে ইট বাই ইয়ার, ওয়েল আমরা কান দিয়ে তো কোনো কিছু বাজাতে পারি না, বাট প্লে ইট বাই ইয়ার এই ফ্রেজটার মানে হচ্ছে যখন আমরা সময় বুঝে অ্যাক্ট করি, তার মানে হচ্ছে যখন আমরা যেমন সময় বা যেমন সিচুয়েশন সেই হিসেবে যখন আমরা বিহেভ করি, দ্যাট মিনস টু অ্যাক্ট স্পন্টেনিয়াসলি অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। যেরকম এক্সাম্পল দিচ্ছি, আমরা জানি না যে কালকে কি হতে চলেছে, মনে হয় যে সময় বুঝে আমাদের কাজ করতে হবে বা সময় বুঝে আমাদের অ্যাকশন নিতে হবে, তাহলে এইভাবে আমরা বলবো, we don't know what is going to happen tomorrow. I think we have to play it by ears. তাহলে কিভাবে বললাম? I think we have to play it by ears, তার মানে হচ্ছে আমার মনে হয় যে যেমন সিচুয়েশন হবে সেই বুঝে আমাদের প্ল্যান করতে হবে বা সেই বুঝে আমাদের অ্যাকশন নিতে হবে। জেনারেলি কোনো কাজের আগে আমাদের কোনো গেম প্ল্যান থাকে বা কিভাবে আমরা সেটা নিয়ে এগোবো সেই বিষয়ে আমরা ভেবে রাখি, বাট ধরো এরকম কোনো সিচুয়েশন রয়েছে, কোনো মিটিং থাকতে পারে বা কোনো প্রেজেন্টেশন থাকতে পারে যেখানে আমরা জানি না যে কি হতে চলেছে এবং আমাদের সময় বুঝে সিচুয়েশন অনুসারে আমাদের অ্যাকশন নিতে হবে, তখন আমরা এই ফ্রেজটার ব্যবহার করতে পারবো। পরের ফ্রেজটা দেখি, বিটস মি। বিটস মি মানে হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই ডোন্ট নো, সিম্পলি আমি জানি না বা আমি বুঝি না। তো যদি আমি বলি আমি বুঝতে পারছি না যে সে কিরকমভাবে পরীক্ষাটা পাশ করে গেল, হয়তো কেউ পড়াশোনা করেনি সারা বছর এবং পরীক্ষা পাশ করে গেছে, তার মাঝে আমি বুঝতেই পারছি না যে সে কিভাবে পরীক্ষাটা পাশ করে গেল, কিভাবে বলবো? It beats me how he managed to pass the exam. It beats me how he managed to pass the exam. পরের ফ্রেজটা দেখি, not my cup of tea. Not my cup of tea মানে হচ্ছে যে জিনিসটা আমি খুব একটা পছন্দ করি না বা যেটা আমি পারি না,
যেরকম তোমরা বাঞ্জি জাম্পিং এর নাম নিশ্চয়ই শুনেছো, তো আমার জেনারেলি বাঞ্জি জাম্পিং দেখেই ভয় করে, তো আমি কোনোদিন ট্রাই করার চেষ্টাও করিনি। বাঞ্জি জাম্পিং মানে হচ্ছে যে অনেক উঁচু থেকে দেখবো অনেক সময় একটা রোপের সাহায্যে অনেকে নিচ অব্দি ঝাঁপ দেয়, দ্যাটস নোন অ্যাজ বাঞ্জি জাম্পিং। সো আই এম রিয়েলি অ্যাফ্রেড অফ বাঞ্জি জাম্পিং, এবং আমি কোনোদিন চেষ্টা করব না। সো এটা যদি আমি বলি যে আমি একদমই বাঞ্জি জাম্পিং এ ভালো নই, বা আমি কোনোদিন বাঞ্জি জাম্পিং চেষ্টা করব না, বা বাঞ্জি জাম্পিং আমার ভালো লাগে না, তাহলে আমি এটা এইভাবে বলতে পারি, আই এম অ্যাফ্রেড দ্যাট বাঞ্জি জাম্পিং ইজ নট মাই কাপ অফ টি। ওকে, বাট এখানে আই এম অ্যাফ্রেড এর মানে এটা নয় যে আমি ভয় পাচ্ছি, এর মানে হচ্ছে আই এম সরি টু সে that bungee jumping is not my cup of tea. That means I dislike bungee jumping. Next and the last phrase for today, hang in there. Hang in there means don't give up. মানে হাল ছেড়ে দিও না। আমরা অনেক সময় বলি ডোন্ট গিভ আপ, বাট এর বদলে আমরা এবার থেকে হ্যাং ইন দেয়ারের ব্যবহার করতে পারি। শুনতে ভালো লাগবে, একটু নতুন লাগবে। যেরকম আমি যদি বলি হাল ছেড়ো না, তুমি এটা করতে পারবে। Hang in there, you can do it. Well guys, and this brings me to the end of today's lesson. কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর হ্যাঁ, লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের লেসন। Until next time, keep practicing. Thank you. Bye for today.